কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভি গুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন। যে প্রশাসন সেট আপ করে গেছিলেন শেখ হাসিনা এক্স্যাক্টলি সেম সেট আপ রয়ে গেছে, নট আ সিঙ্গেল চেঞ্জেস। হাসিনার দুর্নীতি বা ছেলে সজীব ওয়াজেদ জয় জোর গলায় বলেছিল পারলে তার পরিবারের দুর্নীতি প্রমাণ করে দেখাক। ঠিক তার দুদিনের মাথায় আগুন ধরল সচিবালয়ে। এদিকে এই সব ঘটনার জন্য আমেরিকা কেঁপে গিয়েছে বাংলাদেশের উপর। তারা শেখ হাসিনাকে দেশে আনবে এবং শেখ হাসিনার দ্বারা এই সব স্বাভাবিক করবে। এখন দুই দিক থেকেই চাপ দেওয়া হচ্ছে বাংলাদেশকে। ভারতের তরফ থেকে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করার জন্য অবশেষে ভারত একটি এমন পদক্ষেপ নিয়েছে যা এখনো পর্যন্ত সব থেকে বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। না, শর্ট সার্কিট এটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে, এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিছে। এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি এই প্রথমবারের জন্য করলো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এবার হয়তো বুঝতে শুরু করলো এই ইউনিট সরকারকে বাংলাদেশের মসনদে বসানো তাদেরও হয়তো অন্যতম বড় স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক। শেখ হাসিনা সরাসরি আমেরিকার ষড়যন্ত্রের কথা আমাদের সকলের সামনে বলেছিলেন, আর এরপরেই ইউনিট সরকার জাতিসংঘে যান। আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা বিরাজমান এবং বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসছে, আমার কাছে মেসেজ পাঠাচ্ছে, ভাই আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাই আমাদের আসলে আস্থার জায়গা, শেখ হাসিনাই ভরসার জায়গা, শেখ হাসিনার কাছে, শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, এখন হবে অন্তর্বর্তীকালে সরকারের বিপরীতে ইন্টারন্যাশনাল খেলা। কি সেই ইন্টারন্যাশনাল খেলা? 12 ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা বলছি, এই জায়গায় যদি আপনার আগুন লাগে, এটাকে তামাশা মনে করতেছেন? সিসিটিভি দেওয়া আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সেই জায়গায় আপনারা এরকম আক্রান্ত করা, এটা শেখ হাসিনার পরিকল্পনায় হয়েছে, আওয়ামী লীগের পরিকল্পনায় হয়েছে, আর কিচ্ছু না। এগুলো আওয়ামী লীগের দোসরদের কাজ। কারণ তারা যখন দেখেছে বাংলাদেশে আন্দোলনে আর ওদের সাথে কেউ থাকবে না, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে চিন্ময়কে কেন্দ্র করে হিন্দুদেরকে উস্কে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। কানুনা কি নাম, কুমিল্লার একটা উপজেলা কি সাজছে এখন আপনার বাংলাদেশের কি বলে এটারে, মুক্তিযোদ্ধা সাজছে। এগুলাকে নিয়ে একটা নাটক করার, সিনেমা করার শুরু করেছে। আবার এই আগুন টাগুন দিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। অর্থ হচ্ছে তারা চায় যে কোনো মূল্যে ডক্টর ইউনূস বিতর্কিত হোক, ডক্টর ইউনূসের সরকার বিফল হোক এবং বাংলাদেশের জনগণের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হোক। এজন্যই এই হাসিনার দুর্নীতি বা ছেলে সজীব ওয়াজেদ জয় জোর গলায় বলেছিল পারলে তার পরিবারের দুর্নীতি প্রমাণ করে দেখাক। ঠিক তার দুদিনের মাথায় আগুন ধরল সচিবালয়ে। সচিবালয়কে বলা হয় বাংলাদেশের হৃৎপিণ্ড, যেখানে ছিল হাসিনার সমস্ত অপকর্মের আমলনামা। আর সেই আমলনামা নষ্ট করতেই আগুন ধরিয়েছে আওয়ামী লীগ। সচিবালয়ে আগুন লাগানো হয়েছে, এটা কোনো দুর্ঘটনা নয়, কারণ 4 মাসে চোখে পড়ার মতো কোনো সংস্কার বা বিচার করা হয়নি, যেটা দেখে লীগ এবং তাদের দোসররা ভয় পাবে। গত ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্নীতির আতুরঘর হয়ে ওঠা এই সচিবালয় এখানেও শক্ত হাতে চোখে পড়ার মতো কোনো সংস্কার করা হয়নি। অন্যদিকে নিজেরা আগুন লাগিয়ে সমন্বয়ক হাসিবুলকে ফাঁসানোর চেষ্টা করছে হাসিনা। আওয়ামী লীগের দাবি মেট্রো রেল স্টেশনে আগুন দেওয়া হাসিবুলই সচিবালয়ে আগুন দিয়েছে, কেননা নিহত ফায়ার সার্ভিস কর্মীর আহত হবার স্থলের পাশেই সমন্বয়ক হাসিবুল ইসলামকে দেখা যায়। এজন্যই প্রশ্ন উঠছে, এই আগুন লাগানোর ঘটনার পেছনে কি আসলে সমন্বয়ক হাসিবুলের হাত রয়েছে, নাকি তাকে ফাঁসানোর চেষ্টা করছে হাসিনা? এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। এছাড়াও প্রশ্ন উঠছে, এত প্রযুক্তি থাকার পরেও কেন আগুন নেভাতে অনেক বেশি সময় লাগলো? আগুন নেভাতে দেরি হবার পেছনেও কি আওয়ামী লীগের ষড়যন্ত্র রয়েছে? চলুন এসব বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিগত 16 বছরে আওয়ামী লীগের যারা চার্টার দল ছিল, তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার ছিল আমলা বা সরকারি কর্মকর্তাদের বৃহৎ একটা অংশ। এদের উপর ভর দিয়ে হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল।
যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নাই, এমনটাই দাবি সমন্বয়কদের। শুধু ধারণা নয়, এটা এক প্রকার নিশ্চিত যে আওয়ামীপন্থী আমলারাই তাদের অপকর্ম ঢাকতে এভাবে আগুন লাগিয়েছে। বিশেষ করে যেসব মন্ত্রণালয়ের উপদেষ্টারা বেশি সক্রিয় ছিল হাসিনার দুর্নীতির ফাঁস করার জন্য, সেই সব কক্ষগুলোকে টার্গেট করে পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ ঘটনাকে ভিন্ন পথে পরিচালিত করতে ষড়যন্ত্র করেই যাচ্ছে আওয়ামী লীগ। এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগ লিখেছে, সচিবালয়ে আগুন নিভাতে যাওয়া একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। তার নাম সোহানুর রহমান নয়ন। ফায়ার সার্ভিসের ট্রাক চাপায় নিহত হয়েছেন বলা হচ্ছে, যদিও প্রকৃত সত্য জানা যায়নি। নয়ন সেই প্রথম সারির ফায়ার ফাইটারদের একজন, যারা সচিবালয়ে আগুন নেভাতে ঢুকেছিলেন। রহস্যজনকভাবে তার আহত হবার স্থলের পাশেই সমন্বয়ক হাসিবুল ইসলামকে দেখা যায়। হাসিবুল সেই সমন্বয়ক যিনি মেট্রো রেলে আগুন লাগিয়েছেন বলে একটি বেসরকারি টিভির টকশোতে জানিয়েছিলেন। এত রাতে এই অগ্নি সন্ত্রাসীর সেখানে উপস্থিতি জনমনে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে। সে সাথে সচিবালয়ের সিসি ফুটেজ সহ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে সহৃদয়বান সংবাদকর্মীদের প্রতি আহ্বান রইল। মানে পুরো ঘটনা ঘটিয়ে এখন অন্যদের উপর দায় চাপাচ্ছে পতিত আওয়ামী লীগ। উল্লেখ্য, আগুন লাগা সচিবালয়ের 7 নম্বর ভবনে চলে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের কাজ, ছিল সরকারের গুরুত্বপূর্ণ নথিপত্র। সেগুলো নষ্ট করার জন্যই কি এই আগুনের ঘটনা? আর এতে পতিত সরকারের দোষরদের দিকে আঙ্গুল তুলেছেন অনেকেই। বুধবার রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরে। ফায়ার সার্ভিসের প্রায় 6 ঘন্টার চেষ্টায় আজ সকালে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় ভবনের 8 এবং 9 তলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তলাগুলোতে হাসিনার সব দুর্নীতি আর অপকর্মের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সরকারি গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গেছে। বিশেষত অর্থ মন্ত্রণালয়, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস ছিল এই ভবনে। অনুমান করা হচ্ছে আগুনে অনেক নথি পুড়ে গেছে, যার ফলে প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। কর্মকর্তা কর্মচারীরা প্রশ্ন তুলে বলছেন, সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কিভাবে আগুন লাগলো? কেউ কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলেও উল্লেখ করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয় আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আগুন লাগার প্রাথমিক কারণ এখনো আমরা বের করতে পারিনি, তবে দ্রুতই তদন্ত শুরু করবেন বলে জানা যায়। সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের ঘটনায় নাশকতার সন্দেহ করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। তিনি হুঁশিয়ারি করেছেন, এই ষড়যন্ত্রে যে বা যারা জড়িত তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেন, বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বিশ্লেষকরা পতিত আওয়ামী সরকারের দোষীদের দিকে আঙ্গুল তুলছেন। সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিগত সরকারের আমলে যেখানে প্রয়োজন মনে করেছেন সেখানে আগুন ধরিয়ে দিয়ে কাহিনী ধামাচাপা দেওয়ার অনুশীলন আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয়, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হাসিনাকে ফেরত পেতে সম্প্রতি নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। তাছাড়া হাসিনার আমলের হাজার হাজার কোটি টাকা লুটপাটের তদন্ত করছে সরকার। পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলো খেয়াল করলে বোঝা যায় আলামত ধ্বংসের জন্য এই আগুন দেওয়া হতে পারে বলে ধারণা করছেন অনেকে। এদিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় আগুনে পুড়েছে 6 ঘন্টার বেশি সময় ধরে। মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে সকালে। এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, আগুন নেভাতে এত সময় কেন লাগলো? নেটিজেনরা প্রশ্ন তুলছেন, সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আগুনের ঘটনা কিভাবে, আর সেই আগুন নিয়ন্ত্রণ করতে 6 ঘন্টা সময় লাগে? কেউ আবার আগুনের পেছনে ষড়যন্ত্র দেখছেন, বলছেন এই দেশ নিয়ে এত ষড়যন্ত্র কেন? কেউ বলছেন এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আগুন নেভাতে কেন এত সময় লাগলো? এই আগুন পরিকল্পিত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে অনেক সময় গড়িয়ে যাচ্ছে, 5 মাস হতে চলল।
অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে। শেখ হাসিনা যখন পতন ঘটলো তখন আমি আমার এই চ্যানেলটিতে জরিপ দিয়েছিলাম। সেই চ্যানেলে শেখ হাসিনার পক্ষে মানুষ ছিল বা আওয়ামী লীগের পক্ষে মানুষের সমর্থন ছিল মাত্র 5%। হ্যাঁ, মাত্র 5% মানুষ তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে ছিলেন। কিন্তু সময় যত গড়াচ্ছে, দিন যত যাচ্ছে, ততই খুব অদ্ভুত রকম ভাবে শেখ হাসিনা যেন আরো শক্তিশালী ভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। এখন আমার এই চ্যানেলটিতে হতে পারে যারা আওয়ামী লীগ সমর্থক তারাই সাবস্ক্রাইব করেছেন আমাকে, এবং তারাই জোরে সোরে শেখ হাসিনার পক্ষে ভোট দিচ্ছেন। আমি 3 দিন আগে আমার এই চ্যানেলটির কমিউনিটিতে একটি জরিপ দিয়েছিলাম। প্রশ্ন ছিল, আগামীর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চান, বেশি বেশি ভোট করুন, এটা ছিল প্রশ্ন। আমার প্রথম অপশন ছিল তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বাংলাদেশের অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং চারপাশে সেটাই আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এবং বিএনপি এই ব্যাপারে অনেক বেশি পরিমাণে কনফিডেন্ট, এবং তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা খালাস হয়ে যাচ্ছে, তিনি মুক্তি পাচ্ছেন এবং মামলা থেকে তিনি মুক্ত হচ্ছেন। তিনি যে কোনো সময় হয়তো তিনি বাংলাদেশে ফিরতে পারেন, এবং আগামী যে নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা গ্রহণ করলে হয়তো তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তাই তারেক রহমানের নাম এখানে থাকবেই। আরেকটি নাম ছিল শেখ হাসিনা, যিনি গত 5 আগস্ট বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি গণ অভ্যুত্থান ঘটলো যেখানে ক্ষমতা ছেড়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়া শব্দটা বললে অনেকে আমার প্রতি নাখুশ হন, কিন্তু শেখ হাসিনা যেভাবে চলে গেছেন, তার জনগণকে ছেড়ে, নেতা কর্মীদেরকে ছেড়ে চলে যাওয়া হোক, তাকে পাঠিয়ে দেওয়া হোক, তাকে পালিয়ে যাওয়া হোক, তিনি এই মুহূর্তে বাংলাদেশে তিনি অনুপস্থিত 5 আগস্ট থেকে। তো তার নামটা খুব স্বাভাবিকভাবে থাকবে, তার অবস্থান কি রকম সেটা জানার জন্য। আরেকটা আমার অপশন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তিনি আমাদের সবার পছন্দের, বাংলাদেশের একটা গৌরব। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি নোবেল বিজয়ী, এবং বাংলাদেশে ধরেন অনেক প্রধানমন্ত্রী ছিল, নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আছে, তুলনা করলে শেখ হাসিনা আছে, তাই না? তো এর আগে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান অনেক ছিল, কিন্তু আমাদের একজন মানুষ একজনই রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের একজন, কারণ আমাদের আর কেউ নোবেল পায়নি। হ্যাঁ, পরবর্তীতে হয়তো অনেকেই নোবেল পাবেন পরবর্তী বাংলাদেশে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন থাকবে না, 2 জন হবেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রথম থাকবেন, আমাদের সবার পছন্দের। এবং 5ই আগস্ট ক্ষমতা গ্রহণের পরে যার প্রতি ছাত্র জনতা, সাধারণ মানুষের ব্যাপক পরিমাণ আগ্রহ, ভালোবাসা সবকিছু ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এই 3টা রেখেছি আমি, 3 জনকে রেখেছি আমি অপশন হিসেবে। প্রথমে তারেক রহমান, দ্বিতীয় শেখ হাসিনা, তৃতীয় ডক্টর ইউনূস। আমার এই জরিপটিতে অংশগ্রহণ করেছেন 61,000 মানুষ। এখন আপনারা যদি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন সহ, শাহেদ আলম সহ যারা বড় বড় ইউটিউবাররা রয়েছেন বা যারা অনেকদিন ধরে যারা পলিটিক্যাল ভিডিও তারা আপলোড করে থাকেন, তাদের চ্যানেলের সঙ্গে আপনারা তুলনা করেন, তাহলে এই সংখ্যাটি নিতান্তই একেবারে অল্প। তবে একেবারেই আবার অল্প না। 61,000 মানুষের মতামতকে আপনি একেবারে উপেক্ষা করতে পারবেন না একটি ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তো 61,000 মানুষের মতামতে যেটা আমাকে বেশি আশ্চর্য করেছে, বরাবরের মতোই সবশেষ বেশ কয়েকটা জরিপে আমি অনেকটা একই রকম ভাবে আমি ফলাফল দেখতে পেয়েছি। এই ফলাফলটা হচ্ছে 61,000 মানুষের মধ্যে মাত্র 8% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখছেন বা আগামী রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে তারা ক্ষমতায় দেখতে চান। মাত্র 8% মানুষ, যেটা আমার কাছে খুবই অবাক লেগেছে। যে অবাক শুধু লেগেছে তা নয়, আবার আমি এর মধ্যে আবার কারণ খোঁজার চেষ্টা করছি। তার মানে কি যারা বিএনপি সাপোর্টার তারা কি অনলাইনে নেই? তাহলে তারা কোথায়? তারা কি ভিডিও দেখছেন না? কিন্তু আমি তো দেখি যে ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে আমি যখন কমেন্ট সেকশন দেখি, সেখানে তো আমি তাদের উপস্থিতি আমি খুব দেখতে পাই। এখন আমার মনে হচ্ছে যে এই চ্যানেলটিতে যারা শুধুমাত্র আওয়ামী লীগ সাপোর্টার তারা সাবস্ক্রাইব করেছেন, আমি ঠিক জানি না কেন। কিন্তু আমার আবার অবাক লাগে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলছিল, তখন আমি যে জরিপগুলো দিয়েছি সেখানে জরিপে আওয়ামী বিরোধীরা জয় জয়কার ছিল, মানে যারা আওয়ামী লীগের শোচনীয় পরাজয় ঘটতো, সেটা একেবারেই টার্ন হয়ে ঠিক এই জায়গায় কিভাবে পৌঁছালো
এটা আমার বোধগম্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার প্রতি মানুষের সমর্থন মাত্র 7%, মাত্র 7%। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি মানুষের সমর্থন অনেক বেশি পরিমাণে ছিল, কিন্তু সেটা কমে কি করে মাত্র 7% এলো, এটা আমার বোধগম্য নয়। এটার আমি পরে কারণ খোঁজার চেষ্টা করছি, বা আমি ভাবছি যে এটা কি একটা ব্যাপার হতে পারে, যারাই ক্ষমতায় আসুক না কেন, ধরেন যত জনপ্রিয়তা নিয়ে কেউ ক্ষমতায় আসুক, ক্ষমতায় এলে কিছুদিন মানুষ তাদেরকে ভালো চোখে দেখে, সহানুভূতিশীল থাকে, সরকার যা বলে তা বোঝার চেষ্টা করে, তাদের পক্ষে থাকার চেষ্টা করে, কিন্তু দিন গড়াতে থাকলে তাদের পক্ষে মানুষের ভাবনা কমে যায়, সাপোর্ট ধীরে ধীরে কমতে থাকে। এখন সাধারণ মানুষ বা সাধারণ ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল বা যারা সক্রিয় একেবারে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি তারা এখনো একই রকম মনোভাব তারা পোষণ করেন, যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আর যারা ধরেন দেখে অংশগ্রহণ করেছেন, খুব বেশি ভেবে চিন্তে অংশগ্রহণ করেননি, ওই মোমেন্টামে মনে হচ্ছিল যে শেখ হাসিনা খুব বড় অন্যায় করে ফেলছেন, তার এই ভাবনা ভেবে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তারা হয়তো অনেকেই এখন সমর্থন প্রত্যাহার করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি। এটা হতে পারে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটা ঠিক যেরকম ভাবে ন্যায়ভিত্তিক একটা বাংলাদেশ হওয়ার কথা ছিল, স্বপ্ন দেখেছি, রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ হওয়ার কথা ভেবেছি, ঠিক ওইরকম ভাবে হয়তো বা হচ্ছে না, বা তাদের মনোভাব পুরোপুরি ভাবে পূরণ হচ্ছে না বলেই মানুষ কি তাহলে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে, এরকম একটা ভাবনা আমার মনের মধ্যে তৈরি হয়েছে বা হচ্ছে। এবং এখানে ধরেন মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা যেভাবে জুতার মালা গলায় পরানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের শাসন আমলে, বা ধরেন এবারে বিজয় দিবসটা আমি জানি না ঠিক আপনারা কিরকম ভাবে উদযাপন করেছেন, কিন্তু বিজয় দিবসে ধরেন যে মার্চের ব্যাপারগুলো হয়, তোপধ্বনি হয়, সেগুলো মনে হয় অনেকে মিস করেছেন। তারপর ধরেন 15ই আগস্ট, এখন শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হত্যাকাণ্ডটা নিশ্চিতভাবেই হৃদয় বিদারক একটি ঘটনা। বাংলাদেশ সৃষ্টির পেছনে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধুর অবদান আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি হতে পারেন, আপনি শেখ মুজিবুর রহমানের হেটার হতে পারেন, আপনি আওয়ামী লীগকে দেখতে পারেন না, হতে পারেন আওয়ামী লীগ আপনি অপছন্দ হতে পারে, কিন্তু ধরেন একজন আওয়ামী লীগের সাপোর্টার, ধরেন জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে নিশ্চয়ই সে জিয়াউর রহমানের মাজারের ওখানে গিয়ে যতই বিরোধী কথা বলুক না কেন, যেমন বেগম খালেদা জিয়ার বিরোধী কথা তো শেখ হাসিনা বলতো, জিয়াউর রহমান বিরোধী কথা শেখ হাসিনা বলতো, আবার এটাও বলতো যে জিয়ার মাজারে জিয়ার লাশ আছে কিনা সেটা নিয়েও কথা বলতো। কিন্তু আপনি কি দেখেছেন ধরেন আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে কেউ জিয়ার রহমানের মাজারে গিয়ে কেউ লুঙ্গি ডান্স দিয়েছে বা দেখেছেন? কেউ দেখেনি। কিন্তু তো এগুলা কিন্তু এতটা অশোভন অবস্থায় পৌঁছায়নি বাংলাদেশের রাজনীতি, যেটা 5ই আগস্টের পরে আমরা দেখতে পেলাম যে 15ই আগস্ট ঠিক আছে, আপনি 15ই আগস্ট আপনি বঙ্গবন্ধু স্মৃতি জাদু করে আওয়ামী লীগের লোকজনকে যেতে দেওয়া হবে না, সেটা পরের ইস্যু, সেটা একটা হতে পারে, তর্কের খাতিরে সেটা আমরা মেনে নিলাম। কিন্তু তাই বলে সেখানে লুঙ্গি ডান্স দেওয়া হবে সেটা কি মানুষ মেনে নিয়েছে? ধরেন যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, যারা যতই চেতনাকে ব্যবসা বলা হোক না কেন, বা 71-এর চেতনাকে যতই আওয়ামী লীগ যতই এটাকে গালিতে পরিণত করুক না কেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যতই ব্যবসাতে পরিণত করুক না কেন, কিন্তু মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের তো প্রাণ ভ্রমর একজন ছিলেন শেখ মুজিবুর রহমান। তার শাসনামল নিয়ে আপনি যতই সমালোচনা করুন না কেন, এবং তার দল আওয়ামী লীগের আপনি যতই সমালোচনা করুন না কেন, আপনি তো আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের অবদান আপনি ভুলে যেতে পারেন না। আওয়ামী লীগের আপনি যেমন সমালোচনা করবেন তার কুকর্মের জন্য, আওয়ামী লীগ যা যা করেছে সেটা তো আপনি অস্বীকার করবেন না। যেমন আওয়ামী লীগ তো তার শাসন আমলে ধরেন পদ্মা সেতু করেছে, এখন আপনি কি পদ্মা সেতু অস্বীকার করবেন? দুর্নীতির অভিযোগ রয়েছে, দুর্নীতি হলেও তো পদ্মা সেতু করেছে। অনেকে বলছেন যে অনেক পদ্মা সেতু সেই টাকা দিয়ে করা সম্ভব। হ্যাঁ সম্ভব, নিশ্চয় ভবিষ্যতে হবে, কিন্তু এটা তো হয়েছে, এই যে হওয়াটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ধর মেট্রো রেলে দুর্নীতি হলো, দুর্নীতি হওয়ার পরে তো মেট্রো রেল শেখ হাসিনার আমলেই হয়েছে, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন? তো শেখ হাসিনার আমলে তো অনেক মানে অর্জনের ঘটনাও রয়েছে, অনেক তার বিরুদ্ধে ভোটাধিকার কেড়ে নেওয়া, মানুষের নির্বাচন ব্যবস্থা কলুষিত করা, ভিন্ন মত দমন পীড়ন করা, অনেক কিছু রয়েছে। সেটা নিয়ে আপনি যেমন সমালোচনা করবেন, ঠিক একই রকম ভাবে তো আপনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ পদ্মা সেতু করেছে, দুর্নীতি করলেও তো করেছে, মেট্রো রেলও দুর্নীতি করলেও করেছে, বা এক্সপ্রেসওয়ে, বা বাংলাদেশের অন্যতম একটি বড় সমস্যা সীমান্ত সমস্যা, স্থল সীমান্ত চুক্তি, সেটি ভারতের সঙ্গে শেখ হাসিনাই তো এটা সমাধান করেছে। যদিও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ যে ভারত ঘেঁষার অভিযোগ, ভারতের প্রভু মানার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু শেখ হাসিনাই তো করেছে।
তো এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো আওয়ামী লীগের, আমি শেখ হাসিনার কথা বাদ দিই, এটা তো আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের অবদান তো এটা, তাই না? তো এখন তাদের সমালোচনা করেন, কিন্তু আপনি তো ধরেন এখন শেখ হাসিনা মারা গেল, আপনি তার কবরের উপরে আপনি নৃত্য করবেন, এটা কি কেউ সাপোর্ট করবে? বা মুক্তিযোদ্ধা একজন, যেমন মুক্তিযোদ্ধার কথা বললাম আমি, তার গলায় জুতার মালা পরানো হলো, তিনি মুক্তিযোদ্ধা না হলেও আপনি কি কাউকে জুতার মালা পরাতে পারেন? কোন আইনে, বাংলাদেশে কোন আইনে রয়েছে জুতার মালা পরাবেন? আপনি সারা গ্রাম আপনি ঘোরাবেন, সে যদি অন্যায় করে থাকে, খুন করে থাকে, মুক্তিযোদ্ধা হোক, যাই হোক না কেন, বিচারের আওতায় আনেন, আইনে যা বলে তাই করেন। একটি ন্যায়ভিত্তিক সমাজের জন্য, নতুন রাষ্ট্রের জন্য, সংস্কারের জন্য তো আপনাকে সবকিছুতে আপনার হাত দিতে হবে। এগুলো যদি চলতে থাকে তো সমর্থন কমতে থাকবে, এবং সাধারণ মানুষ সবাই কিন্তু যারা হয়তো বা আওয়ামী বিরোধী, যারা হয়তো বিএনপি সাপোর্টার, জামাতের সাপোর্টার, তাদের কাছে এটা ভালো লাগতে পারে, কিন্তু বিএনপির কাছেও কিন্তু মুক্তিযোদ্ধাকে অপমান সেটা ভালো লাগে না। আমরা দেখেছি মিছিল করেছে বিএনপির পক্ষ থেকেও। তো এরকম অনেকেই রয়েছে যারা শেখ মুজিবুর রহমানের প্রতি এই আচরণগুলো তারা পছন্দ করেনি, হয়তো এই কারণে সমর্থন কমতে পারে। শেখ হাসিনার প্রতি সমর্থন 85% মানুষে, তারা ভাবছেন যে শেখ হাসিনাকেই তারা আগামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান। তো আমি কমেন্টগুলো পড়তে চাই না, 1900 মন্তব্য এসেছে, এর আগে আমি মন্তব্য পড়তাম, মন্তব্য পড়লে ভিডিও আসলে অনেক বড় হয়ে যায়। এই সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ আগুন লেগে পুরো ভস্মীভূত হয়ে গেছে। এখন আগুন লাগলো কি করে সে তো এখন কেউ বলতে পারছে না, তার এখন তদন্ত হবে, যদিও এই তদন্তের রিপোর্ট কোন বেরোবে বলে আমার কোনো আশা ভরসা হয় না, কারণ এই আগুন যারা লাগিয়েছে তারা বিশেষ উদ্দেশ্যেই লাগিয়েছে। বিশেষ উদ্দেশ্য না থাকলে এইভাবে সচিবালয়ে আগুন লাগে না। এখন ফার্স্ট পোস্ট খবরটা করেছে, লিখেছে বাংলাদেশের সচিবালয়ে আগুন দুর্ঘটনা নাকি নাশকতা, ইউনিট সরকার বলছে ... তার মানে বুঝে নাও। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা ষড়যন্ত্রের অংশ নাকি নাশকতা একটি কাজ তা নির্ধারণ করতে হবে খুব তাড়াতাড়ি, বলছে ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার 26 ডিসেম্বর ভোরে ঢাকার বাংলাদেশের সচিবালয়ে 7 নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 6 ঘন্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। ফায়ার সার্ভিসকে 1:52 অবহিত করা হয়েছিল, তারা 1:54 কাজ শুরু করেছিল। সকাল 8:05 আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরো জানান, বৃহস্পতিবার বেলা 1:30 নাগাদ ওই ভবন 5ম তলায় আগুনের সূত্রপাত হয়। বেলা 1:30টায় আগুনের সূত্রপাত হয়েছে, আর রাত্রিবেলা ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়েছে 1:52। খুব ভালো কথা। আগুনের সূত্রপাত হয়, উপরে অন্য মেঝেতে ছড়িয়ে পড়ে তার আগে। তাহলে সকালবেলা যে 1টা নাগাদ যখন লেগেছিল আগুনটা, সেটা নেভানোর জন্য 1:52 ফায়ার সার্ভিসকে ডাকতে হলো কি করে? যাই হোক, এইখানে বড় প্রশ্ন। দ্বিতীয় এটা হচ্ছে, গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। এই তো একটা ফার্স্ট আর কি, তদন্ত কমিটি। যাই হোক, খবর যেটা বেরিয়ে সেটা তো পড়তে হবে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে জাহাঙ্গীর বলে, বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র নাকি নাশকতার অংশ ছিল তা নির্ধারণ করা খুব তাড়াতাড়ি করা হবে আর কি। তিনি আরো বলেন, পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই আগুন লাগার কারণ নিশ্চিত করা যাবে। জাহাঙ্গীর আরো বলেন, ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের বার্তা পাওয়ার পরপরই ঘটনাস্থলে প্রায় 8টি দমকলের টেন্ডার পাঠানো হয়। আরো ইউনিট পরে তাদের সঙ্গে যোগ দেয় এবং সব মিলিয়ে মোট 19টি অগ্নি নির্বাপক গাড়ি আগুন নেভাতে মোতায়েন করা হয়েছিল। 19টা গাড়ি আগুন নেভাতে গিয়ে একেবারে সকাল 8:30 অব্দি বাজিয়ে দিয়েছিল। তাহলে আগুন লাগলো কটায়? 1টায় লাগলো। রাত্রিবেলা 1:52 খবর গেল ফায়ার সার্ভিসের কাছে। ফায়ার সার্ভিস একেবারে রেডি ছিল।
তারা 1:54 2 মিনিটের মধ্যে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে সারা রাত্রি ধরে যুদ্ধ করে তারা আগুনটা নেভাতে পারলো। তো যখন নিভলো তখন সকালবেলা 8:30, তখন সব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তবে দুঃখজনক ঘটনা একটা ঘটেছে, আগুন নেভাতে গিয়ে সোহানুজ্জামান নয়ন বলে এক ফায়ার ফাইটার রাস্তা পার হওয়ার সময় ট্রাকের তলায় চাপা পড়ে মারা যান। এটা খুব একটা নির্মম ঘটনা। তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু বাকি যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা কিন্তু খুব রহস্যজনক এই কারণে যে এখানে না দুটো আপনার ছাত্র সমন্বয়ক, তাদের দুটো মন্ত্রণালয় ছিল। এই ছাত্র সমন্বয়ক যারা আসিফ মাহমুদের অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলামের ডাক এবং যোগাযোগ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, এছাড়া সেতু মন্ত্রণালয় এই ভবনের আন্ডারে ছিল। এবং মজার কথা হচ্ছে আওয়ামী লীগ তাকে খুঁজে পাওয়া যায় না, বেরোলেই মার খায়, অর্ধেক তো মেরে পানা পুকুরে নইলে জঙ্গলে বনে কলাবনে ফেলে রেখে দিয়েছে, বাকিরা ভয়ে চোটে পালিয়ে গেছে। শেখ হাসিনা পড়ে রয়েছেন ভারতে। এইবারেতে ওই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে নাকি আওয়ামী লীগ। আওয়ামী লীগের যারা সচিবালয়ে যারা সচিব তারা নাকি এই ঘটনা ঘটিয়ে তারা নাকি সমস্ত নাশকতার কাজ করেছে। বলিহারি বুদ্ধি, মানে অপকর্ম যেগুলো করেছে। এবার তো বুঝতে পারছে যে আমাদের পালাবার সময় হয়ে গেছে। এইবার পালাবার আগে তাহলে সবকিছু তো ধ্বংস করে দিয়ে যেতে হবে। আর সমস্ত তদন্ত চাপা দেওয়ার এবং প্রমাণাদি নষ্ট করার একটা উৎকৃষ্ট উপায় হচ্ছে সেখানে আগুনটি লাগিয়ে দাও। না রায়গা বাঁশ না বাজিয়ে বাঁশেরই। তদন্ত করবে কোথায়? ফরেন্সিকও তো কিছু খুঁজে পাবে না, কারণ সব তো জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। আর কাগজপত্র বলতে তো সমস্ত ফাইল, তা একদম টেবিল চেয়ার আলমারিও শুদ্ধ যদি জ্বলে যায় তাহলে কাগজপত্র আর কি থাকবে। ফলে যে সমস্ত কুকর্মগুলো হয়েছিল সেই সমস্ত কুকর্মগুলো ঢাকা দেওয়ার জন্যই এই আগুনটি এরা নিজেরাই লাগিয়ে দিয়ে এবার টিভিতে বড় বড় বক্তৃতা ঝাড়ছে। এই বক্তৃতাটা আপনারা শুনুন। ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল, তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিট গুলো ছিল আমরা তাদের আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল জায়গায় ধোঁয়া উঠতেছে আপনারা যান, যে সে সকল দিনে পানি দিয়ে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন। কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিটের একদম গাফলিতে তাদের যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই। যে একটা জায়গায় আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসে যারা থাকে যে আগুন দেওয়ার আগুন নিবানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। এবং ফায়ার সার্ভিস যখন 13টা ইউনিট আমার বলার পরে 13টা ইউনিট নিয়ে আছে, কিন্তু সেই 13টা ইউনিট অনেকের ইউনিটে পানি নাই। আপনারা দেখেন যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। আরো একটা কথা বলি, এই সচিবালয় কিন্তু বাংলাদেশের হৃৎপিণ্ড। আজকে এই হৃৎপিণ্ডে যে আগুনটা লেগেছে এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি, কারণ কারেন্টের যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা জায়গায় ছাদের এই কোনো একটা জায়গায়, এই কোনো মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে খুব পরিকল্পিত ভাবে লাগিয়েছে। এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুনটা পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। আমরা মনে করছি আওয়ামী লীগের দোষের আমলে যে সকল সচিব নিয়োগ হয়েছে এবং যে সকল সচিব, তাহলে এ হলো গিয়ে একজন ছাত্র ওই রাত্রিবেলা যে যখন এ হচ্ছে মানে আগুন জ্বলছে তখন একদম বিবৃতি দেওয়ার আরো দু চারটা আছে। এখন দিলে ভিডিও বেকার লম্বা হয়ে যাবে, তারপরে তো সমস্ত দিয়ে লাভ নেই। মানে বক্তব্য একই, আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগ আমলে যে সমস্ত সচিব যারা ছিল তারা নাকি প্ল্যান করে ওই বয়স্ক মানুষগুলো প্ল্যান করে আগুন লাগিয়ে দিয়ে তারা নাকি সমস্ত পুড়িয়ে দিয়ে তারা নাকি চলে গেছে। আচ্ছা, একদিন পোড়ালো না,
যখন তোমরা ক্ষমতা দখল করলে তখন থেকে পড়ালো না, 5 মাস পরে তাদের মনে হলো যে এবার পড়াতে হবে। এটা কেমন কথা ভাই? এটা বাস্তবের সঙ্গে যুক্তির তো মিলছে না। বাস্তব একরকম কথা বলছে আর যুক্তি একরকম কথা বলছে। যুক্তি বলছে কি, তোমাদের অপকর্ম, যে 5 মাস ধরে তোমরা অপকর্মগুলো করেছো, সেই অপকর্মগুলো ঢাকার জন্য তোমরাই এটা করেছো। আর বাস্তব হচ্ছে, যদি ওরাই যদি আওয়ামী লীগের সচিবরাই করে থাকতেন, তাহলে পরে যে সময় আর তোমরা ক্ষমতা দখল করেছিলে, একটু দখল বলবো, যে সময় তোমরা ক্ষমতা দখল করেছিলে, সেই সময়তে উৎকৃষ্ট সময় ছিল ওই গন্ডগোলের সময় আওয়ামী লীগের সচিবরা আগুনটা লাগিয়ে দেন। তারা তো করেননি, কারণ তারা তো সচিব, তারা তো মন্ত্রণালয়ের সচিব। তাদের কাছে যে ফাইল আসে সেই ফাইল অনুযায়ী তারা কাজকর্ম করে। তাদের তো পকেটে 2 পয়সা আসে না। 2 পয়সা আসে কাদের পকেটে? যারা মন্ত্রী, যারা মানে এমপি, তাদের কাছেই তো আসে। আর আপনারা তো হচ্ছেন সমন্বয়ক আর উপদেষ্টা। বাপ রে বাপ, আপনাদের দাপটে সারা বাংলাদেশ কাঁপছে। আপনাদের হাত ধরেই তো সব এই বন্যার ত্রাণ থেকে শুরু হয়েছিল, মালকড়ি কামানো, এখন মানে লুটে পুটে খাচ্ছে। সেটা হচ্ছে যত বাজার সিন্ডিকেট, সেখান থেকে শুরু করে এই যে যত কন্ট্রাক্ট হচ্ছে আর আপনার যত চালান হচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে প্রচুর মাল লুটেছেন আপনারা। সেই মাল লোটার পর এবার যে ফারাকটা যেটা দেখা যাচ্ছে, সেই ফারাকটাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।